দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল, বললেন মির্জা ফখরুল। নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার গঠনের ইঙ্গিত। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ না হলে বৃথা যাবে শহীদদের রক্ত, বললেন জামায়াতের আমির। They are wanting a 6-month target. That would be a very risky period. এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। আমাদের সন্তানেরা এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। ফ্যাসিস্টদের রাজনীতিতে না ফেরানোর সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। যারা বিচার বহির্ভূত হত্যা করেছে এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এর সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে। ছাত্রলীগের বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছাত্র দলের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের প্রধান দায়িত্ব, বললেন প্রেস সচিব। অভ্যুত্থানে গুলিবিদ্ধ রিকশা চালকের বিনা চিকিৎসায় মৃত্যু। রামপুরার ডেল্টা হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা সহ 5 আসামিকে কারাগারে পাঠালেন আদালত। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি কাল। আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। সুবিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী আমলের লুটপাট নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। কমিটি গঠনে খোঁজা হচ্ছে বিশেষজ্ঞ। ইন্টারনেট সেবায় ভারতের আধিপত্য কমানোর উদ্যোগ। দ্রুত নির্বাচনের দাবিকে রাজনৈতিক কৌশল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার করবে তার দল। এছাড়া শুল্ক কর বাড়ানোর কঠোর সমালোচনা করে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুরু থেকেই নির্বাচনে মনোযোগ থাকলে দেশ আবারও সংকটের মধ্যে পড়ত না বলেও দাবি করেন মির্জা ফখরুল। প্রায় 100টি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক, সামাজিক সহ সব মহলেই। সপ্তাহখানেক পর এই ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব, প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না। অবিলম্বে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারে ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের নাবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে দ্রুত নির্বাচনের দাবিকে বিএনপির রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। সংস্কারের প্রয়োজন রয়েছে জানালেও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তার। They are wanting a 6-month target. That would be a very risky period. এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। ঋণ খেলাপিদের মনোনয়ন না দেওয়ার পক্ষেও মত দেন মির্জা ফখরুল। প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে গড়ে তুলতে হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি, তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন। আমরা যদি স্পোর্টসের ক্ষেত্রেও দেখি, সেখানেও তার অবদান আছে। কাজেই আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি, সার্কের কথা এসেছে, সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে
বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন, উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। কাজী প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন। এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ভুলগুলো করেন নাই। আমরা ওনার সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে আমি আবারও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে আমি আলোচক বৃন্দ যারা আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। অনেকদিন পর অনেক সুন্দরভাবে আমরা জিয়াউর রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে, দেশের মানুষের সামনে। সেই আলোচকবৃন্দ যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চাপিয়ে দেয়া গোলামি থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ 15 বছর পর প্রকাশ্য কর্মসূচিতে রাজশাহী জামায়াতে ইসলামী দলটির আয়োজনে শনিবার সকালে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্তভাবে ব্যানার ও ফেস্টুন হাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন দলটির মহানগর ও জেলা শাখার কর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নগরীর মাদ্রাসা মাঠ। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশে কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই। সবাই মিলে আমরা এক কাতারে মুসলিম হিন্দু সবাই আমরা একবদ্ধ থাকতে চাই। ভবিষ্যতে আমরা এই ধরনের যে জুলুমের শিকার হয়েছি, আমরা যেন এই জুলুমের শিকার না হই। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপিয়ে দেয়া গোলামি জুলাই বিপ্লবের মাধ্যমে নৎসাৎ হওয়ায় মুক্তি পেয়েছে দেশ, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের সন্তানেরা এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করে, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। তার প্রভুকে ভুলে যান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগের বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয় পদযাত্রা। গত কয়েক মাসেও ছাত্রলীগের বিচার শুরু করতে না পারায় সমালোচনা করেন নেতারা। গত 5 আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার দাবিতে রাজপথে ছাত্রদল।
বিএনপির এই অঙ্গ সংগঠনটির মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর ঢল। শনিবার বিকেলে পদযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ ও টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড চালিয়েছে, ছাত্রদের উপর যে অত্যাচার করেছে, তার দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এই সরকারের পক্ষ থেকে দেখতে পাই না। আমরা এদের বিচারের দাবি নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জুলাই আগস্টে ছাত্রলীগের নৃশংসতার তদন্ত প্রতিবেদন দ্রুত দেয়ার দাবি করেন নেতারা। ছাত্রলীগের যে সকল শীর্ষ সন্ত্রাসী রয়েছে তারা সবাই ঢাকায় অবস্থান করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা একটা আহ্বান জানাবো যে অতি দ্রুত সময়ে সেই কোন সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আজকে প্রায় 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখিনি। অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্রলীগের বিচার বিলম্বের পাঁয়তারা করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় ছাত্রদল। আবারও কোনো বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংসদ ও রাজনীতিতে থাকতে পারবে না স্বৈরাচার ও ফ্যাসিস্টরা। আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। শনিবার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে, তার নামে কেস হয়েছে আইসিটিতে, লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন। প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপেই নির্বাচন হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি, কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব, তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদ এবং রাজনৈতিক অঙ্গনে অন্তর্ভুক্ত না হতে পারে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারে সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গত 3টি নির্বাচন ছিল কলঙ্কিত। যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। গত 3টি নির্বাচনে হওয়া জালিয়াতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। আগামীকালের জামিন শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। আদালত নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দ্রুত বিস্ফোরক মামলার সুরাহা হবে বলে মনে করছেন মামলা সংশ্লিষ্টরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সুবিচার নিশ্চিত করতে আন্তরিক অন্তর্বর্তী সরকার। আমান নবীর রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় হত্যা মামলার বিচার শেষ হয়েছে 1 যুগ আগে। এরপর হাইকোর্টের গণ্ডি পেরিয়ে মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। হত্যা ও বিস্ফোরক মামলার যাত্রা একই সঙ্গে শুরু হলেও 16 বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার। সে কারণে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলার রায় ঝুলে থাকায় কারামুক্ত হতে পারছেন না প্রায় 400 আসামি।
আজকে বাবা পায় না। আমাদের আইনাগত আপনারা দেখেন নাই আমাদের মনের ভিতরে। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন ঘটনার সময় পিলখানাতে না থেকেও আসামি হয়েছেন অনেকেই। আবার গ্রামের বাড়িতে ছুটিতে থাকলেও ডেকে এনে নাম ঢোকানো হয়েছে আসামির তালিকায়। বিস্ফোরক আইনের মামলায় গত ১.৫ দশক কারাগারে বন্দী থেকে জীবনের সবই হারিয়েছেন তারা। সবশেষ গত ৯ জানুয়ারি বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও দুর্বৃত্তদের দেওয়া আগুনে আদালত কক্ষ পুড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বিচার প্রার্থীরা। আগুনের দায় কেউ না নিতে চাইলেও এখন সবার নজর ১৯ জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতের শুনানির দিকে। মামলায় সুবিচার নিশ্চিত করতে সরকার আন্তরিক বলছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। আর ন্যায় বিচারের স্বপ্ন দেখতে শুরু করেছেন আসামির স্বজন ও আইনজীবীরা। ফরমাইশি আদেশে যারা যেই ফরম্যাটে অভিযোগ, যারা খালাস পেয়েছেন তাদেরও যেমন আমরা মুক্তি দাবি করছি এই মুহূর্তে, যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল সকলকে। কারণ গোটা রায়টাই হচ্ছে তর্কিত রায়, একটি ভুল রায়, একটি ফরমাইশি রায়। প্রসিকিউশনের পক্ষ থেকে আগেও আমরা প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত। ইভেন গত তারিখে যেটা ছিল সেই তারিখেও আমরা প্রস্তুত ছিলাম। প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আমরা সময় ক্ষেপণের পক্ষে না, আমরাও চাই ন্যায় বিচার বিজ্ঞ আদালত নির্ধারণ করবেন। ৫৭ সেনা কর্মকর্তার হত্যার সুষ্ঠু বিচার হোক, নিরপরাধ ব্যক্তিরা মুক্ত হোক বন্দিশালা থেকে, এমন প্রত্যাশা রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের। বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকারের লুটপাট নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। এজন্য কমিটি গঠনে খোঁজা হচ্ছে বিশেষজ্ঞ। সকালে রাজধানীর পূর্বাচলে বেসিস আয়োজিত অনুষ্ঠানে একথা জানান আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়ব। দেশে ইন্টারনেট খাতে ভারতের আধিপত্য কমাতে ব্যান্ড উইথ আমদানি সীমিত করা হচ্ছে বলেও জানান তিনি। সংসদ সদস্যদের ইচ্ছে পূরণে শহর থেকে দূরে অজপাড়া গায়ে ধান খেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। প্রকল্প পরামর্শক হিসেবে কোনো প্রতিষ্ঠান নয়, নিয়োগ পেয়েছেন আলাদা আলাদা ব্যক্তি। কেনাকাটায় প্রাধান্য পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ। তথ্য প্রযুক্তি বিভাগের চলমান ২১ প্রকল্পে অনিয়ম দুর্নীতির এমন চিত্র পেয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিটি। ১৫ বছরে আওয়ামী লীগের নেয়া ২৮,০০০ কোটি টাকার ৫৫টি প্রকল্পেই রয়েছে অনিয়মের অভিযোগ। এবার সেসব নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার সকালে বেসিস আয়োজিত অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান আইসিটি পলিসি অ্যাডভাইজার। একটা হোয়াইট পেপার টিম করার আলোচনা আমরা করেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের দিক থেকে সেটা অনুমতিও আছে। তো এখন আমরা কিছু পারফেক্ট ক্যান্ডিডেট খুঁজতেছি যে যারা আসলে এই কাজটা করতে পারবেন। বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে দৈনিক ৬,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। এর মধ্যে ২,৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে ৭,৪০০ জিবিপিএস সক্ষমতার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি ব্যান্ডউইথ ভারত থেকে আমদানি করে আরটিসি অপারেটররা। More than 70% of the internet is coming from a single country and on a single road. So we are saying that in the coming months we will try to put some monopolistic restriction on ITC and we will try to empower Bangladesh Submarine Cable Company. এই সময় নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন আইসিটি পলিসি অ্যাডভাইজার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে ছুটে গেলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। নগরীর বেশ কয়েকটি খাল ও নালা পরিদর্শন করেন তারা। বলেন, জলজট নিরসনে ব্যর্থতার দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। এবছরের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় সরকার। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৮,৫০০ কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও এখনও বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। ৫৭টি খালের মধ্যে এখনও ২১টি খাল খনন না করা সহ নানা জটিলতার কারণে পুরোপুরি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। এমন বাস্তবতায় নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে ৩ উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্রুত পদক্ষেপ নিতে শনিবার বিকেলে চট্টগ্রামে ছুটে যান ৩ উপদেষ্টা। পরিদর্শন করেন নগরীর জামাল খান খাল, মির্জা খাল ও বারৈয়ার খাল সহ বেশ কয়েকটি খাল ও নালা। উপদেষ্টারা জানান, জলাবদ্ধতা প্রকল্পের ব্যর্থতা এড়াতে পারে না কোনো সংস্থা। অজুহাত কিন্তু আর শোনা হবে না, তাদেরকে এটা দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে এবং যে ব্যর্থতার যে দায় দায়িত্ব সেটার যে খেসারত সেটা তাদেরকে দিতে হবে। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে।
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। মূলত দায়িত্ব সিটি কর্পোরেশন হলেও কাজের বরাদ্দ খুবই কম। প্রকল্পের বরাদ্দ জটিলতা, মামলা ও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বাড়ছে সময়, মিলছে না সুফল, রয়েছে লুটপাটের অভিযোগও। এই পরিত্রাণ পাইতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিত্রাণ পাইতে পারি। সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হচ্ছে। এই জন্য সিডিএ, আমরা ওয়াসা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চাই। আগামী জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এরই মধ্যে শেষ হয়েছে ৭৬% কাজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক বলছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে সবাইকেই গ্রেফতারের চেষ্টা চলছে। মাসুদ বিশ্বাস ছিলেন আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর প্রধান। দায়িত্ব ছিল অর্থ পাচার সহ বিভিন্ন আর্থিক অপরাধ ঠেকানো। কিন্তু সেই মাসুদ বিশ্বাসই ফেঁসে গেলেন জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে রাজধানীর মিরপুর থেকে মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার বেলা 12:15টার পর হাজির করা হয় দুদক কার্যালয়ে। চলে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ। পরে তোলা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তিনি তার স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ প্রায় 2 কোটি টাকার সম্পদ অর্জন করায় যে মামলাটা আমরা রুজু করেছি, সেই মামলায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আরও অনেক কিছু অভিযোগ আছে। দুদক জানায়, দুর্নীতির মামলায় অভিযুক্তদের কেউই ছাড় পাবে না। দুদকের মেসেজ হলো যে যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে 1,87,72,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি উদ্যোগে মিয়ানমার থেকে আমদানি হওয়া চাল জাহাজ থেকে খালাস হয়েছে। 2টি জাহাজে এসেছে প্রায় 24,500 টন। G2Gর মাধ্যমে দেশটি থেকে কেনা 1 লাখ টন চালের বাকি চালান পর্যায়ক্রমে 8টি জাহাজে দেশে আসবে। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটির এই ব্যস্ততা জাহাজ থেকে চাল খালাসের। ট্রাকে বোঝাই করা এসব চাল চলে যাবে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদামে। G2G চুক্তিতে মিয়ানমার থেকে 2টি জাহাজে আসা চালের পরিমাণ 24,500 টন, যা নিয়ে গত শুক্রবার বন্দরে নোঙর করে MV গোল্ডেন স্টার ও MV MCL 19। সিশিপ থেকে অলরেডি ডিসচার্জিং স্টার্ট হয়েছে, এখন পুরোদমে সাইর হোগিয়ে আমাদের কাজ চলতেছে। আর আরেকটা ভেসেল যেটা আসছিল JSC আমাদের সাইলু জেটিতে, ওইটাও স্যাম্পলিং হয়ে গেছে অলরেডি। ওইটার কাজও খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। চুক্তির আওতায় মিয়ানমার থেকে মোট চাল আমদানি হবে 1 লাখ টন। দেশটির রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 618 কোটি। পর্যায়ক্রমে আরও 8টি জাহাজে বাকি চাল আমদানি হবে। টোটাল আতপ চাল আসছে 24,500 মেট্রিক টন। 22,000 মেট্রিক টন গতকালকের সিশিপ থেকে আনলোডিং শুরু হয়েছে। আর MCL ওই সাইলোজেটিতে 2,500 মেট্রিক টন স্যাম্পলিং হবে আজকে হয়তো 20 নাইটে আনলোডিং শুরু হবে। গত 12 জানুয়ারি সরকারিভাবে ভারত থেকে এসেছিল প্রায় 27,000 টন সেদ্ধ চাল। দেশে খাদ্য নিরাপত্তায় মজুদ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রায় 7 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে বন্দুক হামলায় 2 বিচারক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শনিবার সুপ্রিম কোর্টের বাইরে 3 বিচারককে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার পর ঘটনাস্থলেই আত্মহত্যা করে হামলাকারী। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। দেশটির বিরোধী দলের ওয়েবসাইটে জানানো হয়, নিহত বিচারকদের একজন বিভিন্ন রাজনৈতিক কারাবন্দীদের মামলার শুনানির সঙ্গে জড়িত ছিলেন।
আলোচিত আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কলকাতার আদালত। এ সময়ে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের পরিবারের স্বজনরা। রায় ঘিরে শিয়ালদাহ আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা নেয় মমতা প্রশাসন। সোমবার সাজা ঘোষণা হতে পারে বলে জানা গেছে। গত বছর 9 আগস্ট হাসপাতালে কর্তব্যরত নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেই বছরের 11 নভেম্বর চাঞ্চল্যকর মামলার বিচার পর্ব শুরু হয়, শেষ হয় চলতি বছর 9 জানুয়ারি। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো। এতে পিছিয়ে গেল 20 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ লীগ। শনিবার বোর্ড সভাপতির হাতে স্মারকলিপি তুলে দেয় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন। এ সময় ক্লাব প্রতিনিধিরা নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেন। তবে এ বিষয়ে গণমাধ্যম এড়িয়ে গেছেন ফারুক আহমেদ। পাইছি মাত্র এটা পড়ে নেই আমি বললো যে কমিটির ব্যাপারে কিছু জানে না। গণমাধ্যম এড়িয়ে এভাবেই বিসিবি ত্যাগ করেন সভাপতি ফারুক আহমেদ, যার দায়িত্ব গ্রহণের 4.5 মাসের মাথায় ঘটল প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের মতো লজ্জাজনক ঘটনা। বাতিল হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্বটাও। স্থগিত করা হয়নি, আমরা পার্টিসিপেট করিনি, ওরা বাধ্য হয়েছে স্থগিত। রাইট। 3 দিনের আলটিমেটাম শেষে শনিবার বেলা 12টায় ছিল সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার সময়। তবে এদিন ফারুক আহমেদ বোর্ডে আসেন 4.5 ঘন্টা দেরিতে। এরপর ঢাকার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে চলা অল্প সময়ের বৈঠক সমাধান আনতে ব্যর্থ। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে, এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। বোর্ডের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের 3 দফা দাবি। গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল সহ বিলুপ্ত করতে হবে সংস্কার কমিটিও। আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ তো করতেই হবে, পদত্যাগ করতে হবে পরিচালক পদ থেকেও। যে কনভেনার ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে, এবং আমার ধারণা উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে। কমিটি থেকে যেই সব জিনিস পাশ হয়েছে, এখন পাশ হয়নি, প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। এটা সবচেয়ে আমরা নিজের অবাক হয়েছি। ক্লাব কর্তাদের বয়কটের সিদ্ধান্তে পিছিয়ে গেল 20 তারিখে উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা ফার্স্ট ডিভিশন লীগ। বোর্ড মিটিংয়ে ক্লাবগুলোর 3 দফা দাবি না মানলে স্থগিত থাকবে ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাক স্বাধীনতা, ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা করা সম্ভব বললেন তারেক রহমান। দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল জানালেন মির্জা ফখরুল। ছাত্রলীগের বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছাত্রদলের শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের প্রধান দায়িত্ব বললেন প্রেস সচিব। এই ছিল রাতের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।